হরমুজ প্রণালীর কাছে জাহাজে হামলায় ঊর্ধ্বমুখী তেলের দাম। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশেও। জ্বালানি সংকটের শঙ্কা, বিকল্প উৎসের পরামর্শ। মধ্যপ্রাচ্যের সংঘাতে ফ্লাইট বাতিলের জেরে চাকরি হারানোর শঙ্কায় প্রবাসী শ্রমিকরা। ক্ষতির মুখে বিমান পরিবহন সংস্থাগুলো। সংকট মোকাবিলায় সমন্বয়হীনতা দূর করার তাগিদ। ঈদের কেনাকাটায় জমজমাট অভিজাত শপিং মল থেকে ফুটপাতের দোকান। নতুন ডিজাইনে আগ্রহ বেশি ক্রেতাদের। বাজারের বড় অংশই বিদেশি পণ্যের দখলে। এবং পটুয়াখালীর উপকূলে আগাম তরমুজের বাম্পার ফলন। কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি চাষি। চলতি মৌসুমে 2.5 থেকে 3 হাজার কোটি টাকার ব্যবসা হওয়ার আশা কৃষি বিভাগের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইরান পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পর আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল গ্যাস পরিবহন হওয়া এই প্রণালীর কাছে কমপক্ষে 3টি জাহাজে হামলার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এদিন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম 4.5% বেড়ে $76 দাঁড়িয়েছে। আর মার্কিন অপরিশোধিত তেলের দাম 3.9% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $69.59। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার UKMTO জানিয়েছে, 2টি জাহাজে আঘাত হানা হয়েছে এবং একটি জাহাজের খুব কাছাকাছি একটি অজানা প্রজেক্টাইল বিস্ফোরণ হয়েছে। অবশ্য এই প্রণালী দিয়ে জাহাজ না চলাচল করার জন্য সতর্ক করেছে ইরান। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বাংলাদেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়বে। প্রতি মাসে বাংলাদেশমুখী প্রোডাক্ট অয়েল, ক্রুড অয়েল, LPG এবং LNG বাহী অন্তত 15টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে আসে। বিকল্প উৎস থেকে নতুন রুটে জ্বালানি সংগ্রহ ও মজুতের পরামর্শ বিশেষজ্ঞদের। শাকত টিবুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এর মধ্যে ইরানের উপর যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ আক্রমণ চালিয়েছে, তার প্রতিক্রিয়ায় আরব আমিরাত, বাহরাইন, কুয়েত সহ অন্যান্য দেশগুলোতেও হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালী, যে রুট দিয়ে পৃথিবীর চাহিদার 20% বেশি জ্বালানি তেল পরিবহন করা হয়। এই নৌপথে প্রতি মাসে শুধুমাত্র জ্বালানি তেলবাহী 3000-এর বেশি জাহাজ ও অয়েল ট্যাঙ্কার চলাচল করে। এর মধ্যে একক দেশ হিসেবে বাংলাদেশে আসে ডিজেল, পেট্রোল, অকটেন এবং জেট অয়েলের মতো প্রোডাক্ট অয়েলবাহী 7 থেকে 8টি জাহাজ, ক্রুড অয়েলবাহী 2টি মাদার ট্যাঙ্কার, LPG বহনকারী 2 থেকে 3টি এবং LNG বহনকারী আরও 3টি বিশেষ জাহাজ। কন্টেনার ফ্লো যেগুলি মিডল ইস্টে যায় বা মিডল ইস্ট থেকে আসে, সে সমস্ত কন্টেনারও আসা এবং যাওয়ার পথে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। অবশ্য কন্টেনারবাহী মাদার ভেসেলগুলো বিকল্প রুটে যাতায়াত বাড়ালো ট্রান্সশিপমেন্ট বন্দরগুলিতে জটের কারণে ভোগান্তিতে পড়তে হবে বাংলাদেশি ব্যবসায়ীদের। বিশেষ করে ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে পরিচিত সিঙ্গাপুর, শ্রীলঙ্কার কলম্বো, মালয়েশিয়ার পোর্ট কেলাং এবং তানজুম পালাপাসি ইতিমধ্যে কন্টেনারের পাশাপাশি জাহাজের জট বাড়তে শুরু করেছে। ট্রান্সশিপমেন্ট পোর্টগুলো যখন এফেক্টেড হবে, আমাদের জাহাজগুলোর যে টার্ন অ্যারাউন্ডটা সেটা বেড়ে যাবে, প্লাস এনার্জি প্রাইস যখন বাড়বে আমাদের ফ্রেটও বেড়ে যাবে। কন্টেনার কিংবা জ্বালানিবাহী জাহাজগুলো এখন নিরাপদে চলাচলের জন্য বিকল্প পথের সন্ধানে থাকলেও সেখানে সময় লাগবে দ্বিগুণের বেশি, তেমনি খরচ বাড়বে 35 থেকে 40%। এই অবস্থায় সংকট উত্তরণের অপেক্ষার পাশাপাশি জ্বালানির মজুদ অক্ষুণ্ণ রাখতে দেশের মানুষের সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। আমরা যেহেতু জ্বালানি নির্ভর আমাদের দেশ, আমরা যেহেতু ইম্পোর্ট বেস, তাহলে আমাদেরকে সেই ক্ষেত্রে একটু সাশ্রয়ী হতে হবে। তবে ক্রুড অয়েল আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালী এড়িয়ে আবুধাবির হুজাইফা বন্দরকে ব্যবহারের পাশাপাশি ফিনিশড অয়েল ও LNG আমদানিতে বিকল্প দেশ খোঁজার পরামর্শ এই জ্বালানি বিশেষজ্ঞের। পেট্রোল, ডিজেল এই জাতীয় প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমাদেরকে বিকল্প হিসেবে চায়না,
সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই সমস্ত দেশ থেকে এই তেলগুলো আনা যেতে পারে। সব ধরনের জ্বালানি তেল সর্বনিম্ন 22 থেকে সর্বোচ্চ 45 দিনের পর্যন্ত মজুদ সক্ষমতা রয়েছে বাংলাদেশের। বর্তমানে দেশের বাজারে জ্বালানি তেলের কোনো সংকটও নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে গোটা বিশ্বের মতো নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতেও। মধ্যপ্রাচ্যের শ্রম বাজারে লাগতে পারে ধাক্কা, যা ভোগাতে পারে বাংলাদেশকেও, এমন মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন এসব কারণে বাংলাদেশকে এমন অর্থনীতি গড়তে হবে যেখানে বিদেশ নির্ভরতা হবে গৌণ। আতিকুর রহমান তমালের রিপোর্ট। আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। মাত্র 9 মাসের মাথায় আবারও ইরানে হামলা করল ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। এবারের হামলায় নিহত হলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কূটনৈতিক আলোচনার মধ্যেই কোনো রকম উস্কানি ছাড়াই এমন হামলায় হতবিহ্বল ইরান। হামলার জবাবে একের পর এক মিসাইল ছুটছে দেশটি। বৈশ্বিক তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি হরমুজ প্রণালী। উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলোর রফতানির শতকরা 20% হয় এই পথে। সেই রুট বন্ধ করে দিয়েছে ইরান। ফলে স্বভাবতই বাড়বে জ্বালানির দাম, যার আঁচ লাগবে গোটা বিশ্বের ভোক্তার পকেটে। অন্যদিকে বাংলাদেশের 1.5 কোটি প্রবাসীর বড় অংশেরই বসবাস মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। একদিকে এই মানুষদের জীবন জীবিকা যেমন হুমকিতে, তেমনি দেশে থাকা স্বজনরাও আছেন উদ্বেগ উৎকণ্ঠায়। বিশ্লেষকরা বলছেন এসব কারণে বাংলাদেশকে এমন অর্থনীতি গড়তে হবে যেখানে বিদেশ নির্ভরতা হবে গৌণ। আমাদের বড় করণীয় হলো যে আমরা কোনো একটা দেশের উপর যেন কোনোভাবেই ডিপেন্ডেন্ট না হয়ে থাকি। যেই হিউম্যান ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালটাকে যদি ব্যবহার করা যায় তাহলে আমার মনে হয় চিন্তা নেই। ইরানের নিজের অভিজ্ঞতাই কিন্তু সেটা আমাদের মনে করিয়ে দেয়। 1953 সালে নির্বাচিত মোসাদ্দেক সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মিলে সরিয়ে শাহকে আনবার প্রতিক্রিয়া হিসাবেই কিন্তু 1979 সালে এই ইসলামিক বিপ্লব সংগঠিত হয়। তাদের মতে যুক্তরাষ্ট্রকে তার অস্ত্র বাণিজ্য নির্ভর অর্থনীতি থেকে বেরোতে হবে। সেটি না পারলে দেশে দেশে চাপিয়ে দেওয়া পশ্চিমাদের এই অন্যায় যুদ্ধ থেকে মুক্তি পাবে না বিশ্ব। আমাদের কিছু করার নেই। আমাদের যে জায়গাটুকু করার আছে সেটা হচ্ছে আমাদের লোকজন যারা আছে ওখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের কিছু কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দরকার হতে পারে। সে কি এই অস্ত্র দিয়েই নতুন প্রফিট করবে, না সে অটোমোবিল করবে? এখন অটোমোবিল বা রেডিমেড গার্মেন্ট দুটোই তো সে মার খেয়ে গেল। আর এই চাপ তৈরির কাজটি করতে পারে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকামী সচেতন নাগরিকরাই। এটা বড় আকারে নির্ভর করবে আমেরিকার জনগণ কিভাবে রেসপন্ড করবে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে কি প্রভাব পড়তে পারে আর সেই ধাক্কা কাটাতে কি করা যেতে পারে, এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বাফার সাবেক সভাপতি কবির আহমেদ। জনাব কবির আহমেদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, 3টে জাহাজের মধ্যে হামলা হয়েছে। এই যে গুরুত্বপূর্ণ একটি পথ, যে পথে আমাদের দেশে জ্বালানি আসে, সেটির উপর এই প্রভাব পড়লে আসলে আমাদের অর্থনীতিতে, আমাদের আমদানিতে কি প্রভাব পড়বে? ধন্যবাদ আপনাকে। এটা আসলেই আমি বলবো আমাদের জন্য একটা ভয়াবহ বিষয়। বিকজ আমাদের যেমন পরিবহন বাণিজ্য বলেন আর জ্বালানি আমদানি বলেন, পুরোটাই কিন্তু মিডল ইস্ট কেন্দ্রিক। এখন হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% মতো জ্বালানি সরবরাহ হয়ে থাকে। সেখানে আমাদের ক্ষেত্রে অলমোস্ট 90%। তো সেই ক্ষেত্রে যখন এটা বন্ধ হবে তাহলে আমাদের জ্বালানি সরবরাহ অলমোস্ট বন্ধ হয়ে যাবে। এখন যে ইম্প্যাক্টটা ইমিডিয়েটলি আমাদের হয়ে গেছে, যেহেতু মিডল ইস্ট বেসড সমস্ত ক্যারিয়ারগুলো এখন অলরেডি বন্ধ করে দিয়েছে, সেখানে আমাদের ফুয়েল এখানে লং টার্ম একটা ইম্প্যাক্ট পড়বে। বিকজ আমরা ফুয়েলটা জ্বালানি সেই দিক থেকে এনে থাকি, যার কারণে আমাদের আমদানিটা সিরিয়াসলি ব্যাহত হবে। এবং ইম্পোর্টের আমাদের যে সমস্ত জাহাজগুলো এই থ্রু মিডল ইস্ট করে সেগুলোকে ইম্প্যাক্টেড হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এয়ার ফ্রেট তো একবার কমপ্লিটলি শাটডাউন হয়ে গেছে বাই নাও। যদি চলাচলরত কোনো জাহাজ আটকে যায় সমুদ্রে, তাহলে এই ডেমারেজ কিংবা আনুষঙ্গিক আরো খরচ বাড়বে কিনা সেটাও একটু বলবেন। এখন আমরা যদি ইমিডিয়েটলি দেখি, এখন যদি জ্বালানিটা দেখি অলরেডি 7 to 10% অলরেডি বেড়ে গিয়েছে বাই নাও গ্লোবালি, এবং গ্লোবাল রয়টার্সের রিপোর্ট এবং যদি আমরা অন্যান্য রিপোর্টগুলোকে ফলো করি, সেক্ষেত্রে
স্পাইকস আপ টু যেটা ক্রুড অয়েলের আই থিঙ্ক ইটস গোন আপ টু 90 to $95 ইন নেক্সট ফিউ ডেজ। তো এখন আমাদের আমদানি খরচ তো এক লাভেই সেটা হয়তো 15-20% বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর রপ্তানিটা প্রেডিকশনটা এই মুহূর্তে করা মুশকিল, বিকজ আমাদের যে রেডিমেড গার্মেন্টস আদার এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত প্রোডাক্টগুলো, এর মধ্যে আমাদের 80% হলো ভায়া মিডল ইস্ট। আমাদের সমস্ত কেরিয়ারগুলো কিন্তু যেগুলো আমরা দেখেন, আমরা প্যাসেঞ্জার ক্ষেত্রেও যদি বলি এবং আমাদের যদি কার্গো পরিবহন বলি, সেই ক্ষেত্রে মিডল ইস্ট বেইজ আমাদের কার্গোগুলো। তো সেই ক্ষেত্রে আমাদের এটা একটু সিরিয়াস ইম্প্যাক্ট হবে আমাদের এক্সপোর্টের জন্য। কিন্তু এই যে একটা বিষয় আলোচনায় বারবার আসছে, আমাদের যে একক উৎস, বিশেষ করে সৌদি আরব আমিরাতের উপর যে আমদানি নির্ভরতা, সেটি আসলে আমাদের জন্য বিশাল ঝুঁকি কিনা? এটা হ্যাঁ, ডেফিনেটলি এটা ঝুঁকি, যেহেতু একটা সার্টেন রিজন। কিন্তু এখানে আসলে আমরা যদি আমাদের আমদানির সাশ্রয় এবং যদি আমাদের G2G ডিল নিয়ে আলোচনা করি, তাহলে আমরা সবচেয়ে বেশি ভালো ডিল পাই আমরা মিডল ইস্টের, যেমন সৌদি, কাতার, ইউএই, এই সমস্ত কোম্পানিগুলোর সাথে আমাদের ডিলটা ভালো হয় এবং পরিবহন খরচও আমাদের এদিক থেকে অনেক কম হয়। যদি আমরা রাশিয়া এবং অন্যান্য সাউথ বা ভেনেজুয়েলা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত অঞ্চল থেকে ফুয়েল সাপ্লাই হয়, সেই সমস্ত অঞ্চলের সাথে যদি আমাদের এই ফুয়েল ট্রেডিংটা করতে হয়, তাহলে সেখানে আমাদের পরিবহন খরচটা 3 থেকে 4 গুণ অনেক বেশি বেড়ে যাবে। প্লাস সেখানে তাদের সাথে আমাদের যে G2G ডিলটাও সেইভাবে আগে থেকে কোনো প্র্যাকটিস করা হয়নি, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে তাদের সাথে আমাদের অন্যান্য যে বাণিজ্যগুলো সেটাও অনেক বেশি নাই, যার কারণেই সেটা তখন এমফাসিস করা হয়নি। বাট বর্তমান পরিস্থিতিতে গ্লোবালি যদি আমাদেরকে সার্ভাইভ করতে হয় এই সমস্ত ক্রাইসিসগুলোতে, তাহলে আমাদেরকে মাল্টিপল অপশনগুলো আমাদের জন্য খোলা রাখতে হবে। সেগুলো কি কি হতে পারে? মাল্টিপল অপশনের কথা আপনি বলছেন। যেহেতু রাশিয়া তো একটা স্যাংশন কান্ট্রি অলরেডি, আমেরিকান স্যাংশন আছে, সেটা তো আমরা সেখানে যেতে পারছি না। অ্যান্ড দেন আমাদের যদি ইউএসএ কুড বি ওয়ান অফ দ্য অপশন, ইউএসএ আমরা যদি ভেনেজুয়েলাকে আমরা ক্যাটার করতে পারি, ভেনেজুয়েলা কুড বি অলসো গুড অপশন। বাট সেখানে ট্রান্সপোর্টেশনটা কতটুকু আমাদের জন্য সাশ্রয়ী হবে সেটা দেখার বিষয় আছে। বাট স্টিল আমি বলবো, যদি একদম ক্রাইসিস যখন হয়ে যাবে, তখন আমাদের সেই অপশনটা চালু রাখা দরকার আছে। আপনি যে ক্রাইসিসের কথা বললেন, আমাদের মজুতের কি অবস্থা? আমরা যতদূর জানি 20 থেকে 40 দিনের পর্যন্ত মজুদ আসলে থাকা স্বাভাবিক। আমাদের এখানকার কি অবস্থা? আমাদের জেনারেলি যে কন্টিনজেন্সি আপনি ঠিকই বলেছেন, আমাদের 6 উইকসের মতো মিনিমাম আমাদের কন্টিনজেন্সি থাকে। সেই ক্ষেত্রে যদি এটা দীর্ঘায়িত যুদ্ধ হয়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য ভয়াবহ অবস্থা হবে এবং সরকারে এখনই, আমি শিওর সরকার হয়তো এই বিষয়ে তাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। আমার মনে হয় এখন থেকেই আমাদেরকে বিকল্প পথ নিয়ে চিন্তা করা শুরু করা খুবই জরুরি হয়ে পড়েছে। এরই মধ্যে আমেরিকা এক ধরনের ঘোষণা দিয়েছেন, 4 সপ্তাহ দীর্ঘস্থায়ী হতে পারে এই যুদ্ধ। অর্থাৎ আমরা কি কোনোভাবে বড় সংকটের মুখে পড়তে যাচ্ছি কিনা? এটা নিশ্চিতভাবে আমরা বড় সংকটে পড়তে যাচ্ছি। প্রথমত, আমরা জ্বালানি সরবরাহ তো একটা ভয়াবহ সংকট আমাদের জন্য, রপ্তানি বাণিজ্য এবং আমদানি বাণিজ্য অনেক বড় একটা সংকট হবে। এখানে যেটা বলতে চাই যে আমাদের ঐতিহাসিক কারণেই হোক, আমাদের যে এয়ার ফ্রেটগুলো যদি আমরা চিন্তা করি, আমাদের ফ্রেটারগুলো এর মধ্যে 80% থ্রু মিডল ইস্ট। এখন আমাদের যদি আমরা ফার ইস্ট বেস যাই, যেমন আমরা হইতে পারে সিঙ্গাপুর, হইতে পারে ব্যাংকক, হইতে পারে চায়না বেস। এখন আমরা যদি চায়নাকে যদি আমরা ইম্পর্টেন্ট একটা হাব হিসাবে আমাদের করি, তাহলে আমার মনে হয় আমাদের সার্ভাইভালের একটা পথ আসতে পারে। যেহেতু চায়না ইস্টার্ন, চায়না সাউদার্ন এবং এয়ার চায়না এখন অপারেট করছে, সেখানে যদি ওদের এখানে শিডিউলে যদি আরও বেশি তাদেরকে ফ্লাইটের যদি পারমিশন, সিভিল এভিয়েশন দেয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের জন্য একটা অল্টারনেটিভ রুট হবে থ্রো চায়না, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক। সেই ক্ষেত্রে আমাদের এয়ার ফ্রেটটা আমরা নির্বিচ্ছিন্নভাবে চলবে। এবং একটা জিনিস আছে, আমাদের সি ফ্রেটে ট্রান্সশিপমেন্ট যে পয়েন্টগুলো, সেগুলো মোস্টলি আমাদের সাউথ ইস্টের। এক্ষেত্রে এই যে আপনি অপশনগুলোর কথা বললেন, এক্ষেত্রে খরচ যদি বেড়ে যায়, সাময়িকভাবে সেটির ধকল সামলে আসলে নেওয়া উচিত কিনা বাংলাদেশ সরকারের এবং আপনারা যারা আমদানিকারক আছেন? কেননা একটা ক্রাইসিস মোমেন্ট এখন চলছে। অ্যাকচুয়ালি খরচটা কিন্তু এখন গ্লোবালি বাড়ছে। ইটস নট দ্যাট দিস উইল ইম্প্যাক্টেড অনলি বাংলাদেশকে।
তো সেই ক্ষেত্রে আমরা গ্লোবালি কস্টকে যদি আমরা অ্যালাইন করি, সেই ক্ষেত্রে আমরা আমাদের বায়ারের সাথে এই পরিস্থিতিতে আমাদের সেই প্রাইসটাকেও আমরা শিডিউল করতে পারবো। ইভেন দো সেটা যদি একটা ভবিষ্যতেরও পরিকল্পনা হয়, কিন্তু আমাদের খরচ যদি বাড়েও সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের আর অন্য বিকল্প চিন্তা করার সুযোগ নাই। সরকার এবং ব্যবসায়ী মহল আলোচনা করে আমরা বিকল্প পদ্ধতিতে আমাদের পরিবহনকে এবং নির্বিচ্ছিন্ন রাখা খুবই জরুরি হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। বাফার সাবেক সভাপতি কবির আহমেদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান যুদ্ধের সবশেষ প্রভাব অর্থাৎ হরমুজ প্রণালীতে প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। ইরান যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে চাকরি হারানোর সংখ্যায় পড়েছেন অনেক প্রবাসী শ্রমিক। ফ্লাইট বাতিলের কারণে দেখা দিয়েছে ভিসার মেয়াদ শেষের আশঙ্কাও। কবে থেকে স্বাভাবিক হবে বিমান চলাচল? সদুত্তর নেই এজেন্সি ও বেসরকারি এয়ারলাইন্সগুলোর কাছেও। MS আরিফিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করার মতো পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলছে বাংলাদেশি শ্রমিক প্রবাসীদের কপালে। বিশেষ করে ইসরায়েল কেন্দ্রিক সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব পুরো অঞ্চলের আকাশপথে মেলে ধরছে দুশ্চিন্তার সমীকরণ। ফিরতে চেয়েও ফিরতে না পেরে ছুটিতে দেশে আসা প্রবাসীদের মধ্যে যেমন জেঁকে বসেছে চাকরি হারানোর ভয়, তেমনি নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিতে না পারলে শঙ্কা আছে ভিসা হারানোরও। এজন্য ট্রাভেল এজেন্সি আর এয়ারলাইন্সের সমন্বয়হীনতাও দায়ী বলছেন ভুক্তভোগীরা। জুলুমের কারণে আমরা এখানে আসলাম। আসার পরে যখন আমার যাত্রী এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারছেন, ওখানে যা ওনারা বলতেছে যে এই ফ্লাইটটা আজকাল হবে না। এই ফ্লাইটটা কবে হবে আমরা এখনো নিশ্চিত না যে কবে দিবে বা কবে যাইতে পারবো। এই বিষয়টা আমাদের মনের ভিতরে এখনো একটা কেমন যেন লাগতেছে, আজও যাইতে পারবো কিনা। অনেক দূরে থেকে আসছি, ওনারা বলতেছে যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ওনারা নিজেরাও জানেন না যে কবে খুলবে। যুদ্ধের ডামাডোলে টিকিট ফেরত কিংবা সময় পরিবর্তনের জন্য আসা প্রবাসীদের এজেন্সিগুলো সাফ জানিয়ে দিচ্ছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থিতিশীল হবে না ফ্লাইট সূচি। যারা চাকরির ভিসা নিয়ে বাইরে থাকেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, তাদের অনেকেরই ভিসার মেয়াদ কিন্তু শেষ পর্যায়ে আছে। অনেকে টিকিট করেছিলেন 2 মাস 3 মাস আগে, যেগুলো দাম কম ছিল। এখন ডেট চেঞ্জ করতে গিয়ে তাদের হয়তোবা ডেট চেঞ্জ ফি অথবা নতুন যেই তারিখে যাবে সেই তারিখের ভাড়ার সাথে অতিরিক্ত যেই দামটা বেড়ে যায় সেটা অ্যাডজাস্ট করা একটি কঠিন পরিস্থিতি তৈরি করবে। উদ্ভূত পরিস্থিতি দীর্ঘ হলে এভিয়েশন খাতে আর্থিক ধসের আশঙ্কা দেখছে বেসরকারি এয়ারলাইন্সগুলো। যখন একটা ডেস্টিনেশনকে ফ্লাইট ক্যান্সেল করতে হয়, সাসপেন্ড করতে হয়, এইটাকে আবার রেগুলারাইজ করা এটা একটা সমস্যাপূর্ণ ব্যাপার হয়ে যায়। একে কেন্দ্র করে আসলে বাংলাদেশের প্রবাসী যারা বিভিন্ন দেশে অবস্থান করছে তারা কিন্তু দেশে আসার প্রবণতা আছে, বাট এই সময়ে কিন্তু এই ফ্লাইটগুলো ক্যান্সেল থাকার কারণে তারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, অ্যাজ ওয়েল এজ আমরা ব্যবসায়িকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিমান বাংলাদেশ মনে করে আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় এয়ারলাইন্সগুলোর যাত্রীদের ক্ষতি পুষিয়ে দেওয়া জরুরি। আমরা তো ক্ষতির সম্মুখীন হচ্ছি, এটা খালি আমরা না, সারা পৃথিবী সবার এভিয়েশন ইন্ডাস্ট্রি ক্ষতির সম্মুখীন হবে। এখন এটা তো অ্যাজ পার ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী এই ক্ষতিটা আমাদেরকে মেনে নিতে হবে, যাত্রীদেরকে ক্ষতিপূরণ দিতেই হবে। এরই মধ্যে বাতিল হওয়া ফ্লাইট সহ বিকল্প রুটে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার চেষ্টা চালাচ্ছে বিমান বাংলাদেশ, US বাংলা সহ কয়েকটি এয়ারলাইন্স। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যগ্রামে ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা সেন। তার কাছে যাচ্ছি সরাসরি। অন্তরা, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আর তার প্রতিশোধে ইরানের পাল্টা হামলার কারণে কিন্তু অস্থির হয়ে আছে মধ্যপ্রাচ্যের আকাশপথ। এই কারণে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আন্তর্জাতিক বেশ কয়েকটি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল এবং স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে গতকাল অর্থাৎ রোববার সকাল 11টার পর মধ্যপ্রাচ্যের জেদ্দা, দোহা, রিয়াদের কিছু ফ্লাইট চালু করেছে বেসরকারি বিমান সংস্থা US বাংলা। চলেছে সৌদি এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইটও। তবে আজ দুপুর পর্যন্ত মোট 74টি ফ্লাইট বাতিল করা হয়েছে, আর শুধুমাত্র আজ বাতিল হয়েছে কিন্তু 11টি ফ্লাইট। এর মধ্যে US বাংলার বিকেল 3:45 আবুধাবিগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। কাতার এয়ারওয়েজের 10:45 যে দোহাগামী ফ্লাইটটি ছিল সেটি বাতিল হয়েছে। কুয়েত এয়ারওয়েজের 11:35 কুয়েতগামী যে ফ্লাইট ছিল সেটি বাতিল হয়েছে। এয়ার ইন্ডিয়ারও মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া এয়ার অ্যারাবিয়া আজ 3টি ফ্লাইট বাতিল করেছে। জাজিরা এয়ারলাইন্স তাদের মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল করেছে। এদিকে ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের সকল ফ্লাইট কিন্তু বন্ধ থাকবে, তাদের ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে বাংলাদেশ বিমান
বাংলাদেশ বিমান কিন্তু এখনো পর্যন্ত কোনো ফ্লাইট বাতিলের ঘোষণা করেনি। আজকে কোনো ফ্লাইট কিন্তু স্থগিত করেনি। এদিকে এখানে কিন্তু মাইকে ঘোষণা করা হয়েছে যাদের ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে তাদেরকে টার্মিনালের পূর্ব পাশে অপেক্ষা করতে বলা হচ্ছে, তাদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে, এজেন্সির সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে। তবে সৌদি আরবগামী কিন্তু ফ্লাইট, বেশ কয়েকটি ফ্লাইট কিন্তু চালু রয়েছে, সেগুলোর যাত্রী কিন্তু ভেতরে ঢুকছে। তাদের সাথে কথা বলেছে আমরা, তারা জানিয়েছেন যে তারা এখনো পর্যন্ত কোনো ভোগান্তির শিকার হয়নি এখনো পর্যন্ত। তবে যে সকল ফ্লাইট বাতিল হয়েছে সে সকল যাত্রী কিন্তু তারা এসেছেন, তারা বলেছেন যে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছেন, কারণ তাদের আগে থেকে কিন্তু কোনো ধরনের তথ্য তারা জানান না। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। হিলিস্থল বন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে চাল আমদানি। বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার শফিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, দেশের বাজারে চালের চাহিদা থাকায় হিলিস্থল বন্দর দিয়ে বাড়ছে ভারত থেকে চালের আমদানি। আগে যেখানে প্রতিদিন 10 থেকে 15 ট্রাক চাল আমদানি হতো, বর্তমান সেটা বেড়ে দাঁড়িয়েছে 50 থেকে 70 ট্রাক পর্যন্ত চাল আমদানি হচ্ছে হিলিস্থল বন্দরে। আর আমদানি কিন্তু চাল বন্দর থেকে বিক্রি হচ্ছে, যাচ্ছে ঢাকা, চিটাগাং সহ বিভিন্ন জায়গা থেকে চালের সরবরাহ হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে যে পাইকারি ব্যবসায়ীরা তারা কিন্তু বন্দরে কিন্তু আসতে শুরু করেছে এবং চালের যে চাহিদা সেই চালগুলো তারা এখন থেকে 1 সপ্তাহ আগে প্রতি কেজি চাল 61 থেকে 62 টাকা চিকন জাতের সরু চাল দাম ছিল, সেটা বর্তমানে 1 টাকা কেজিতে 1 থেকে 1.5 টাকা বৃদ্ধি পেয়ে সেটা 62 থেকে 63 টাকা পর্যন্ত বিক্রি হতো, ব্যবসায়ীরা কিন্তু বলছেন। তবে দাম বাড়ার কারণ হিসেবে আমদানিকারকদের সাথে যতটুকু জেনেছে আমদানিকারকরা বলছেন যে যেহেতু চাল বাজার থেকে চাল তাদের কিনতে হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কেনার পর সে চালগুলো বিভিন্ন ডলারে তাদেরকে কিনতে হচ্ছে, চালের গুণগত মানের বিষয় আছে, যে কারণে 2-1 টাকা এটা চাল কম বেশি হয়ে থাকে। তাছাড়া তারা বলছেন যেহেতু চাহিদা পর্যাপ্ত রয়েছে, ভারতে পাইপলাইনে চাল দাঁড়িয়ে আছে, তো মোটামুটি রমজানের ভিতরে আরো প্রচুর পরিমাণ চাল আসবে এমনটা তারা বলছেন। তবে সব থেকে যে চালগুলো বেশি আমদানি হচ্ছে সেগুলো হচ্ছে সম্পা কাটারি চিকন জাতের চালগুলো বেশি আমদানি হচ্ছে। তাছাড়া তাছাড়া স্বর্ণা জাতের চাল কিন্তু অনেকটাই কিন্তু কম আমদানি হচ্ছে হিলিস্থল বন্দর দিয়ে। তবে চাল ছাড়া এই হিলিস্থল বন্দর দিয়ে তাছাড়া অন্যান্য পণ্য কিন্তু আমদানি হচ্ছে। তবে হিলিস্থল বন্দর থেকে চাল যেভাবে আমদানি হচ্ছে, তো ব্যবসায়ীরা বলছে তাতে কিন্তু দাম হয়তো সহনীয় পর্যায়ে থাকবে, দাম আর বাড়ার সম্ভাবনা নাই এতটুকু বলছেন। তবে স্থানীয় বাজারে যে চালের যে দাম সেটা কিন্তু স্থানীয় বাজারে কিন্তু বন্দরে যে দাম বিক্রি হচ্ছে একইভাবে কিন্তু স্থানীয় আড়ত গুলোতে কিন্তু আমরা লক্ষ্য করেছি ঠিক একইভাবে চালের দাম বিক্রি হচ্ছে। তো হিলিস্থল বন্দর থেকে চাল আমদানি বাজার নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলিস্থল বন্দর থেকে। দেখছেন এ সময়ের বাহ্য, সঙ্গে থাকুন। এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের খবর। সরাসরি চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। গতকালকে নিম্নমুখী প্রবণতায় সূচকের যে লেনদেন চলেছিল সেটির বিপরীত চিত্র আজকে আমরা দেখতে পাচ্ছি। ডিএসসির প্রধান যে সূচক সেটির ক্ষেত্রে 78.59 পয়েন্ট বেড়েছে এবং সেটি এখন অবস্থান করছে 5540.30 পয়েন্ট, এবং এই যে প্রধান সূচক সেটির 138 পয়েন্ট গতকালকের লেনদেনের পর কমেছিল। এবং এরপরের যে সরিয়া সূচক সেটির ক্ষেত্রেও আজকে দেখছি আমরা এখন পর্যন্ত 1 ঘন্টা 28 মিনিট লেনদেন হয়েছে, 12.01 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1101.66 পয়েন্ট। এবং বাছাইকৃত 30টি সূচকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 26.28 পয়েন্ট বেড়েছে, এবং এই যে বাছাইকৃত সূচক সেটির অবস্থান এখন আমরা দেখতে পাচ্ছি 2144.26 পয়েন্ট। এবং এই যে অবস্থা সেটির উপর বিবেচনা করে আমরা দেখতে পাচ্ছি এই 1-1.5 ঘন্টার মতন লেনদেনে আমরা 287.41 লাখ টাকার শেয়ার বেচাকেনা হয়েছে। সেক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের দাম বেড়েছে তার সংখ্যা হচ্ছে 361টি শেয়ারের প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 15টি প্রতিষ্ঠানের শেয়ার, আর অপরিবর্তিত রয়েছে 13টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আমরা একটু জেনে নিতে চাই এই যে শেয়ার বেচাকেনা হয়েছে সেক্ষেত্রে কোন কোন প্রতিষ্ঠান কত টাকা শেয়ার বিক্রি করেছে এবং তাদের প্রত্যেকটি শেয়ার এখন কত টাকা বিক্রি হয়েছে। আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি খান ব্রাদার্স, এবং তাদের প্রত্যেকটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 56 টাকা 20 পয়সা, এবং
তার পরবর্তী অবস্থানে রয়েছে সিটি ব্যাংক, তারা প্রত্যেকটা শেয়ার 33 টাকা 10 পয়সায় বিক্রি করছে। এবং তার পরবর্তী 3 যে প্রতিষ্ঠান আছে, অর্থাৎ শীর্ষ 5টি প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক এবং রবি আজিয়াটে তারা শেয়ার বিক্রিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। এবং তাদের যে শেয়ার, প্রত্যেকটা শেয়ার বিক্রি হচ্ছে, সেটির ক্ষেত্রে তারা প্রত্যেকে প্রায় 10 কোটি টাকার মতন 10 কোটি টাকা বা তারও বেশি শেয়ার বিক্রি করেছে। তো এই ছিল বাণিজ্য। ঈদ কেনাকাটায় বন্দরনগরী চট্টগ্রামে এবার 10,000 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। 1000 কোটি টাকা বিনিয়োগের এই বাজার অনেকাংশই বিদেশি পণ্যের দখলে। ফেরদৌস লিপির রিপোর্ট। ঈদের কেনাকাটায় জমজমাট বন্দরনগরী চট্টগ্রামের অভিজাত শপিং মল থেকে ফুটপাতের দোকানগুলো। নানা রঙের নিত্য নতুন ডিজাইনের বাহারি পোশাক দিয়ে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। ক্রেতারা আসছেন পরিবারের সদস্যদের নিয়ে ঈদের জন্য পছন্দের পোশাক কিনতে। ঈদ কেন্দ্রিক নতুন বিনিয়োগ করেছেন ব্যবসায়ীরাও। চট্টগ্রামের শপিং মলগুলোতে এবার ঈদে অন্তত 10,000 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। এই বছর আমাদের 5 থেকে 10,000 কোটি টাকা এখানে বেচা বিক্রি করার একটা সুযোগ রয়েছে। আশা করি আশা অনুরূপাতে এটাই হবে। ঈদে ফ্যাশনেবল ও বাহারি ডিজাইনের পোশাকের চাহিদা থাকে বেশি। পোশাকের ক্ষেত্রে ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে পাকিস্তানি ও ভারতীয়। ফলে এসব দেশ থেকে নামিদামি ব্র্যান্ডের কাপড় নিয়ে এসেছেন বিক্রেতারা। আর জুতার ক্ষেত্রে তা দখলে চীন ও থাইল্যান্ডের। এবার আবার চলতেছে আপনার একটা লাঙ্গলকোট বের হয়েছে, পাকিস্তানের জারজুতি কিছু কাজের উপর আসছে। ইন্ডিয়ার একটা ড্রেসের মধ্যে মানে বেশি আকৃষ্ট, যেমন এবারের মধ্যে আপনার ফার্সি আছে, ফ্রন্ট কাট আছে। 80% আমাদের বাইরের, এখানে ট্যালেন্টি প্রোডাক্ট এবং চাইনিজ। নিত্য নতুন ডিজাইন আর কাপড়ের মানের জন্যই বিদেশি পোশাকে বেশি আগ্রহের কথা জানান ক্রেতারাও। এবছর এগুলো একটু ইউনিক চাচ্ছি, গ্রাউন্ডের মধ্যে যেমন ইউনিক এবার মোনা গ্রাউন্ডটা, যেটা আমার স্পেশালি আমার পার্সোনাল পছন্দ। পাকিস্তানিটা আরও বেশি সুন্দর, কজ এটা হাতটা অনেক ঢোলা হয়, দেন ড্রেসটা অনেক কিউট হয়, একটু অন্যরকম হয় আর কি অ্যাস্থেটিক। চট্টগ্রাম নগরীতে অভিজাত সহ ছোট বড় মিলিয়ে 5 শতাধিক মার্কেট রয়েছে, যেখানে ঈদের 1 মাস আগে থেকে শুরু হওয়া কেনাকাটা চাঁদ রাত পর্যন্ত চলবে বলে জানান বিক্রেতারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন এই সময়ের বাণিজ্য। আগাম তরমুজের বাম্পার ফলন হয়েছে পটুয়াখালীতে। কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি চাষিরা। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় তরমুজ বাণিজ্য দাঁড়াতে পারে 2.5 থেকে 3,000 কোটি টাকার। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সবুজ লতার বিস্তীর্ণ চাদরের নিচে লাল রঙের পাকা তরমুজ। পটুয়াখালীতে এবার আগাম আবাদে মিলেছে বাম্পার ফলন। ডিসেম্বরের শুরুতেই গোলাচিপা, রাঙ্গাবালী, কলাপাড়া ও বাউফল উপজেলায় শুরু হয় চাষ। পর্যাপ্ত রোদ, অনুকূল তাপমাত্রা ও রোগবালাই কম থাকায় 2 থেকে 2.5 মাসের মধ্যেই ফলন ঘরে তুলছেন কৃষকরা। টকটকে লাল ও মিষ্টি স্বাদের কারণে দেশজুড়ে রয়েছে এ জেলার তরমুজের চাহিদা। রমজান মাসের শুরুতেই বাজারে সরবরাহ বাড়ায় চাহিদাও ভালো। অনেক ভালো হয়েছে, কৃষক যারা আসলে বেচছে তো ওরা লাভই বেচছে। বৃষ্টি যখন নাই, তারপর চান্দা নাই, অনেক ভালো, আল্লাহর শুকরিয়া। ক্ষেত থেকে ট্রলার ভর্তি তরমুজ আসছে ঘাটে, সেখান থেকে পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। প্রতিদিন প্রায় 500-600 গাড়ি লোড হয়। এখন প্রথম মৌসুম তো, সেই জন্য একটু কম মালের চাপ। পাইকার এখানে আসে, আমরা বিক্রি করি যশোর, রাজশাহী, সিরাজগঞ্জ, ঢাকা। আবহাওয়া অনুকূলে থাকলে জেলা থেকে ফলনটির বাণিজ্য 3 থেকে 3.5 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। কৃষকদের সমস্যা হওয়ার কথা না, যদি তারা ঠিকমতো সার এবং অন্যান্য বিষয়গুলো, ম্যানেজমেন্টগুলো যদি, ব্যবস্থাপনাগুলো যদি ঠিকমতো করে থাকে, তাহলে কৃষক ভাইদের মাঠে সমস্যা হওয়ার কথা নয়। চলতি বছর জেলায় তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল 27,326 হেক্টর জমিতে, তবে বাস্তবে আবাদ হয়েছে 34,567 হেক্টরে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন এই সময়ের বাণিজ্য। দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। এ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ 5,424 টাকা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে, দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,74,104 টাকা। এছাড়া 21 ক্যারেটের 2,61,681 টাকা, 18 ক্যারেট 2,24,298 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 1,83,533 টাকায় বেচাকেনা হচ্ছে।
চাহিদা বাড়ায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী যোগাযোগ অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিনের দাম। একই সঙ্গে বাড়ছে লিড, অ্যালুমিনিয়াম ও টিনের দামও। চাহিদা বাড়ায় সড়ক, মহাসড়ক, রানওয়ের মতো যোগাযোগ অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিনের দাম বিশ্ববাজারে বর্তমানে ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে প্রতি টনের দাম ৩.০৭% বেড়ে দাঁড়িয়েছে $504.৬৫। আর মাস ব্যবধানে বেড়েছে ৩.৩১%। লিড বা সীসা ব্যাটারি স্থিতিশীল চাহিদা থাকায় সপ্তাহ ব্যবধানে প্রতি টনের দাম ১.০৭% বেড়ে আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি মেট্রিক টন লিডের দাম পড়ছে $১,৯৭৬। মাস ব্যবধানে দাম বেড়েছে ০.৫৬%। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকে সপ্তাহ ব্যবধানে অ্যালুমিনিয়ামের দাম টন প্রতি ১.৪৫% বেড়ে দাঁড়িয়েছে $৩,১৪৬.৯০। তবে মাস ব্যবধানে দাম কমেছে ৩.৬৮%। সেমিকন্ডাক্টর শিল্পের তীব্র চাহিদা থাকে আরেক শিল্পপণ্য টিনের দামও বাড়ছে। সপ্তাহ ব্যবধানে প্রতি টনের দাম ১৯.২৭% বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে $৫৪,৪৩। তবে মাস ব্যবধানে দাম কমেছে ০.৮১%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। সময়ের বাণিজ্য বাজার থেকে ৩,৩৭,০০০ গাড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে BMW। অগ্নিঝুঁকির কারণে কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জার্মানির মোটরযান কর্তৃপক্ষ। গাড়িগুলো মেরামত করে পুনরায় মালিকদের ফিরিয়ে দেওয়া হবে। জার্মানির প্রিমিয়াম গাড়ি নির্মাতা BMW সম্ভাব্য অগ্নিঝুঁকির কারণে বিশ্বজুড়ে কয়েক লাখ গাড়ি বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির মোটরযান কর্তৃপক্ষ কেবিএ জানিয়েছে অগ্নি দুর্ঘটনার কারণে i7, i5, 5, 7 এবং M5 সিরিজের মোট ৩,৩৭,৩৭৪টি গাড়ি বাজার থেকে তুলে নিতে হবে, যার মধ্যে অন্তত ২৯,০০০ গাড়ি জার্মানিতেই রয়েছে। এসব গাড়ি ২০২২ সাল থেকে ২৫ সালের মধ্যে তৈরি করা হয়। কেবিএ সতর্ক করে বলেছে গাড়ির ওয়্যারিং হার্নেস সঠিকভাবে স্থাপন না হলে মাইক্রোফিল্টার পরিবর্তনের সময় তারগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে শর্ট সার্কিট হয়ে আগুন লাগার ঝুঁকি রয়েছে। তবে BMW বলছে মান নিয়ন্ত্রণ পরীক্ষায় দেখা গেছে এসব গাড়ির রাউটিং ঠিক করা প্রয়োজন, কিন্তু এ সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। গাড়িগুলো বাজার থেকে তুলে নেওয়ার পর মেরামত করে পুনরায় মালিকদের কাছে দেওয়া হবে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হরমুজ প্রণালীর কাছে জাহাজে হামলায় ঊর্ধ্বমুখী তেলের দাম। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশেও, জ্বালানি সংকটের শঙ্কা, বিকল্প উৎসের পরামর্শ। মধ্যপ্রাচ্যের সংঘাতে ফ্লাইট বাতিলের জেরে চাকরি হারানোর শঙ্কায় প্রবাসী শ্রমিকরা, ক্ষতির মুখে বিমান পরিবহন সংস্থাগুলো। সংকট মোকাবেলায় সমন্বয়হীনতা দূর করার তাগিদ। এবং ঈদের কেনাকাটায় জমজমাট, অভিজাত শপিং মল থেকে ফুটপাতের দোকান। নতুন ডিজাইনে আগ্রহ বেশি ক্রেতাদের, বাজারের বড় অংশই বিদেশি পণ্যের দখলে। এই ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ ফরহাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।